গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমার মাঝখানে অনেকগুলো দিন আমার শরীর খারাপ হয়েছিল একটু, যার জন্য কিনা আমি কোনো ব্লগ টক শ্যুট করতে পারিনি। যাকে সেসব কথা আর বলবো না। 8-10 মিনিটের তো একটা ব্লগ হয়, সেখানে যদি শুধু নিজের শরীর খারাপের কথাই বলি তাহলে আর কেমন লাগে বলো? কার আর ভালো লাগবে সেসব দেখতে বা শুনতে? যাই হোক, আমি এখন খুব ভালো আছি, খুব মজায় আছি, খুব আনন্দে আছি। কেন জানো? কারণ আমার বাবাই ইজ ব্যাক ইন কান্ট্রি। যেটা বলছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে যে 1 বছর 7 মাস পর বাবাই ইন্ডিয়াতে ফিরেছে। বাবাই অ্যাকচুয়ালি গিয়েছিল ক্যানাডাতে, অন্টারিওতে। আমার বোন তো ওখানে সেটেলড, বোন, ওর হাজব্যান্ড, 2 বাচ্চা, সব কিছু ওখানে, বাচ্চাদের স্কুল, ওদের দুজনের জব, সব কিছু ওখানেই, ওরা ওখানেই সেটেলড। তো বাবাই ঘুরতে গিয়েছিল 2022-এর জানুয়ারিতে। আমার বোন, ওর হাজব্যান্ড ইন্দ্র, 2 বাচ্চা সবাই এসেছিলো ইন্ডিয়াতে ঘুরতে। ব্যাঙ্গালোরও ছিল অনেক দিন, আমরা একসাথে গোয়া গিয়েছিলাম, দারুণ মজা করেছি ওই সময়টা। বাট তখন ব্লগ বানাতাম না, তাই কোনো ওই ফটোজ অ্যান্ড ভিডিওজ আছে, বাট অ্যাজ সাচ কোনো ব্লগ আমার কাছে নেই। বাট তখন তো আমি আর ওইসব করতাম না। তো যাই হোক, বাবাই তখন ওই সময় চলে গিয়েছিল ঘুরতে ছোটো মেয়ের কাছে। আমি তো বড়, আমার ছোটো 2 ভাই বোন আর কি। তো ওরা ওদের কাছে গেছিলো, ঘুরে টুরে বেরিয়ে আবার এই জাস্ট 2 সপ্তাহ হলো বাবাই ব্যাক টু কান্ট্রি, বাবাই ফিরে এসেছে। তো এত ভালো একটা খবর আমি তোমাদের সাথে শেয়ারই করতে পারছিলাম না। অ্যান্ড দ্যাট টু বাবাই আমার কাছেই আছে। সামনে পুজো, তো আমি আর বাবাইকে কোথাও যেতে দিইনি, আমি আমার কাছেই থাকো, আরোহণের পুজো দেখবে না তাই কি হয়? তবে এটাও ঠিক জানো তো, আমাদের এই আরোহণের পুজো বাবাই কোনো দিনই মিস করে না। মানে লাস্ট ইয়ার তো ছিল না, সেটা আলাদা কথা, বাট এর আগেও বাবাই আরোহণের পুজো দেখেছে, আমাদের সাথে আনন্দ করেছে, মজা করেছে, সব কিছু। আমার ভাইয়ের বউ ওরাও আসে। বিউ তো থাকতে পারে না, বিউ হচ্ছে আমার বোন আর কি, যে আর কি অন্টারিওতে থাকে। তো ও তো আসতে পারে না পুজোর সময়, তো কিছু করার নেই, যখন আসবে তখন অ্যাটেন্ড করবে। এই হচ্ছে ব্যাপার। এই এত ভালো খবরটা আমি তোমাদেরকে জানাতেই পারছিলাম না, ব্লগ করিনি না এই কটা দিন, শরীরটা ঠিক ছিল না, তো ওই জন্য আর কি। যাই হোক, তো আমি ভীষণ হ্যাপি, মানে কি বলবো, মানে আমার আনন্দের কোনো সীমাই নাই বলা যেতে পারে। তো চলো, এখন আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি উঠি, ব্রেকফাস্ট দেবো। রাজীব অফিসে বেরোবে, এখন ওকে রোজই অফিস যেতে হচ্ছে, ওর সব চলছে। আমি অত ডিটেলে ওর অফিসের ব্যাপারে কথা বলতে চাই না, ওটা ও যদি কমফোর্টেবল ফিল করে তো ও কোনো দিনও হয়তো বলবে তোমাদের। তো এখন একটু বিজি শিডিউল যাচ্ছে ওর, তো অফিসে বেরোবে, ওর ব্রেকফাস্টটা করে দেবো। আর আমার রান্নার লোকও এখনও আসেনি, তো দেখি কতক্ষণ আসে। আজকাল ও আর 9:30 ঢোকে না, একটু দেরিতেই আসছে, তো আমারও একটু সুবিধেই হয়েছে। তো ওরা আসুক, আর তার আগে চটপট ব্রেকফাস্টটা করে নিই, ওইটা ভীষণ ইম্পর্টেন্ট। ওর মানে ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, আমার কুক আসার আগে ওটা মিটিয়ে দেওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার ব্লগ সবসময়তে ফলো করো তারা জানবে, মানে ও আসার আগেই আমি ওই কাজটা ছেড়ে ফেলতে চাই। চলো যাওয়া যায়। ব্রেকফাস্ট হয়ে গেল, সবাইকে ব্রেকফাস্টও দিয়ে দিলাম, আর রাজীবও বেরিয়ে গেল। আমি আর তখন শ্যুট করিনি, আসলে অনেক দিন পর করছি, তো আমি ভিডিওগুলো নিতেই ভুলে গেছি। সত্যি বলতে কি, এটা খুব বাজে একটা এক্সকিউজ আমি জানি, বাট এটাই হয়েছে। এমনটা নয় যে আমি তাড়াহুড়ো করছিলাম খুব, একেবারেই তা নয়, বাট ওই আর কি একটু গণ্ডগোল করে ফেলেছি। যাই হোক, তো বাবাই অলরেডি খাওয়া দাওয়া সেরে কফি খাচ্ছে, আর আমি নিজের জন্য একটুখানি কফি বানিয়ে নিলাম। রাজীব তো বেরিয়েই গেছে, আর এখন ওয়েট করছি সেলিমা কখন আসে। ও আসলে ওকে রান্নাটা বুঝিয়ে দিয়ে আমি স্নান করব। আমার স্নান টান কিচ্ছু হয়নি, স্নান পুজো কিচ্ছু হয়নি আজকে আমি সাংঘাতিক লেট। যাই হোক, তো আসুক, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার সাধের জবা গাছের কি অবস্থা দেখো, মেলিবাগ অ্যাটাক করেছিল, তারপর গাছটা পুরো নষ্ট হয়ে গেল। এটা কোনটা বলো তো? এটা হচ্ছে সেই মারুন কালারের এত বড় বড় জবা ফুল হতো না, হাইব্রিড জবা যেটা, ওটা কী হলো বুঝলাম না। একদিন দেখলাম উঠে যে এটা প্রায় 1 সপ্তাহের ওপর হয়ে গেছে। আমি আজকে তোমাদের বলছি এই হয়ে গেছে, মিলিবাগে একদম ছেয়ে গেছে, আর এই তার পরিণতি। যাই হোক, আরেকটা জবা গাছ বাবা ঠাকুরের দয়া ঠিক আছে, ফুল টুলও হচ্ছে। এটা কি হলো বুঝতে পারলাম না। এটা হয়েছে, আর কি হয়েছে না, টেবিল রোজ যেটা ছিল না আমার কাছে, দাঁড়াও দেখাই। এই দেখো, এটাও একদম পুরো একদম
নষ্ট হয়ে গেছে, পুরো মিলিবাগ অ্যাটাক করেছে। জানি না কেন, কী যেন হয় ভগবানই জানে। তারপরেও এখানে একটা ছোট্ট ফুল এসছে। এবার এটা তো গেছেই শেষ হয়ে, এটা তো আর কিছু করার নেই। তো এই দুটো গাছ আমাকে আবার রিপ্লেস করতে হবে। আর প্লাস ওই রাজীবের সেই নীল ফুল বলেছিলাম, সে তো আমার এখনও আনা হয়নি। তো দেখা যাক, ওগুলো টুকটাক একটুখানি কিনবো, পুজোর আগেই করার ইচ্ছে রাখি। এখন দেখা যাক হয় কিনা। প্লাস তুলসী গাছ, আমি জানি না কেন ব্যাঙ্গালোরে কিছুতেই তুলসী গাছ বাঁচে না। কেন বলো তো? তোমরা কি জানো যারা ব্যাঙ্গালোরে থাকে? কিছুতেই বাঁচে না। 4-5 মাস 6 মাস তারপরে তুলসী গাছ একদম শুকিয়ে যায়। তুলসী গাছে তো রোজই আমি ধূপ দিই, তারপর জল দিই, এটা তো চানের পর পুজোর একটা পার্ট, এগুলো তো করি আমি। তারপরেও যে কেন ড্রাই হয়ে যায় আর শুকনো হয়ে যায়, ভালো লাগে না। যাই হোক, ওটাও একটা করবো, দেখা যাক। আগের বার কারি পাতা গাছটাও পাইনি। আমার বাড়িতে উপমাটা খুব হয় তো ব্রেকফাস্টে, তো কারি পাতা একটা গাছ থাকলে ভালো। দেখা যাক ওটা যদি পাই। আগের বার তো ভালো পাইনি। বাট এই জবা গাছের জন্য না বড্ড মন খারাপ করছে, সিরিয়াসলি খুব খারাপ লাগছে না, কি বলবো। দেখ, এই গাছ তো এটা তো হবেই, আর আমি তো ওরকম অত নলেজ আমার নেই সত্যি বলতে কি, যে সবটা আমি জানি যে কী হয় না হয়, কি করতে হয়, অত জানি না। সবটাই আমার মানে গুগল বাবার বিদ্যে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। ক্যানাডা কেমন লাগলো তোমার? ক্যানাডা অত্যন্ত ভালো জায়গা, খুবই আমার ভালো লেগেছে। একটা নতুন দেশ, আগে তো দেখে যাইনি কখনো, প্রথম বিদেশ ভ্রমণ বলা যায় আমার। তা যাই হোক, খুব ভালো লেগেছে। আর ঠান্ডার কথা একটু বলো। কথা আর কি বলবো, অস্বাভাবিক ঠান্ডা, 20, 25, 30 ডিগ্রি মাইনাস হয়ে যায়। তা ঘরের মধ্যে আমরা অতটা ফিল করি না, কেন? কারণ ওখানে হিটার চলে, হিটার আছে। আবার গরমও পড়ে না যে তা নয়, গরম পড়বে ওই আগস্ট সেপ্টেম্বর মাসটা ভালোই গরম পড়ে। আচ্ছা, তখন আবার এসি চলে, যাতে সাফোকেশন না হয়, সেই জন্যে। বরফের কথা বলি, মানে শীতকালটাই বেশি ভালো লেগেছে, কারণ ওই সময় এত বরফ পড়ে, হয়তো সারা রাত ধরে বরফ পড়লো, আর দিনের বেলা অনেকটা সময় ধরে বরফ পড়লো। দারুণ এক্সপিরিয়েন্স হয়। বরফের মধ্যে আমার নাতি নাতনি দুজনকে দেখি, ওরা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে হাতে ওই কিছু জিনিসপত্র নিয়ে তার মধ্যেই বরফ পরিষ্কার করে ওরা। মানে হাতার মতো জিনিস যারা বড়, ওটা দিয়ে ওরা বরফ পরিষ্কার করবে। ওইটুকু বাচ্চা ওরা করে? ওদের সাইজে আছে, ওই দিয়ে জ্যাকেট ট্যাকেট পরে। আমি তো বেরোইনি একদিনও, একদিন একটু বেরিয়ে সেদিন বরফ পড়ছিল, তার মধ্যেই আমি বেরিয়েছিলাম। বেরিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে গেলাম। তা যাক, বরফ পড়েছে, মোটা মোটা জ্যাকেট ছিল, বুঝতে পারিনি, ভিজিনি, বা ভিজলেও বুঝিনি। তা ওই সময়টা ঘুরতে খুব ভালো লাগে। আমার মেয়ে গাড়ি চালাতো, তো ওই বরফের মধ্যেও ভালোই গাড়ি চালিয়েছে। এটাই আমার খুব ভালো লেগেছে, ওর গাড়ি চালানো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। খুব সাবধানে গাড়ি চালিয়েছে। আর আরও অনেক কিছু ঘুরেছি আমরা, হ্যাঁ, সেগুলো ধীরে ধীরে বলবো আমি, একদিনে এত কিছু বলা যাবে না। বেশ ভালোই লাগতো আমাদের ওদের বাড়ি, যে বাড়িটা করেছি আমরা, হ্যাঁ, সে বাড়িটাও খুব সুন্দর, কাঠের বাড়ি, ওখানে মেনলি কাঠের বাড়ি। তার পেছনে ওই যে বাড়ির একটা ব্যাকইয়ার্ড আছে, হ্যাঁ, ব্যাকইয়ার্ডে একটা খেলাধুলো পাওয়া যায়, ইচ্ছে করে গাছপাছিও লাগানো যায়, কিছু গাছ লাগানো আছে। লাগিয়েছে বলেছিল আমাকে, এগুলো আমার মেয়েই লাগিয়েছে, মেয়ের জামাই ওরা মিলিয়ে এগুলো করে, দুজনে এগুলো খুব ন্যাক আছে ওরা। আর তার পেছনে ওদের স্কুলটাও দেখার মতো, বেশ গভর্নমেন্ট স্কুল, ওখানে খেলাধুলো অনেক কিছু হয়। গল্পের সময় ওরা যা খেলে দেখতে খুব ভালোই লাগে। এই আর কি বলবো, আজকের মতো এটুকুই থাক। হ্যাঁ, ঠিক আছে, তুমি ক্লান্ত হয়ে পড়ছো, আবার পরে। এসব গল্প তো প্রচুর এখন আছে। বসে বসে বাবার সাথে গল্প করছিলাম অনেকক্ষণ, গল্প করতে করতে কোথা দিয়ে তো সময় চলে যায় বুঝতেই পারি না। সেলিমা চলেও গেছে অনেকক্ষণ আগে।
আমার এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, ওগুলো করবো। আজকে দেরি হয়েছে বলছিলাম না, আজ একটু দেরি হয়েছে আমার। যাই হোক, বেডটা একটু ক্লিন করি, ঘরটা একটু টাইডি করে নিই, তারপর আবার চলতে তো থাকে একটার পর একটা। যাই হোক, বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম, দিয়ে যেটা ইউজ ছিল ওটাকে ওয়াশিং মেশিনে দিলাম। আর দেখো রোদ আছে, কিন্তু আকাশের অবস্থা দেখো, এদিকে কিন্তু রোদ, আর এখানে দেখো আকাশটা। আমি সবে ওয়াশিং মেশিনটা চালিয়েছি, আরে কী বলবো, যদি রোদ থাকে ভালো, আর যদি বৃষ্টি হয় ও জানি না কী করবো। যাই হোক, কী আর করবো, ধুয়ে তো দিয়েছি, মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, আর কিছু করার নেই, তো যা হবে দেখা যাবে আর কি। রোদ আছে তার মধ্যে নেই, কী বলবো না। ছোটোবেলায় বলতাম আমরা যে যখন খুব রোদ আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, মানে এরকম তো মাঝে মাঝেই হয়ে থাকে না, যে কড়া রোদ কিন্তু তার মধ্যে বৃষ্টি, যে শিয়ালের বিয়ে হচ্ছে। কেন বলতাম জানি না, ছোটোর থেকে ওটাই বলতাম, এখনও বলি। আমি আর রাজি তারা কোথাও গেছি, হয়তো গাড়ি করে যাচ্ছি, প্রচণ্ড রোদ কিন্তু বৃষ্টি হচ্ছে, এই দেখা দেখো আজকে শিয়ালের বিয়ে। ছোটোবেলার এই কিছু কিছু জিনিস কি সাংঘাতিকভাবে মনে থেকে যায় বলো, যতই বড় হয়ে যায়, এগুলো যেন আর কোনোদিনই ভুলবো না। যাই হোক, আজকে কি হয় সেটাই দেখার। সূর্যি মামা ডুবেই যাবে নাকি বৃষ্টি হবে, কি জানি কী হবে, যা হবে দেখা যাবে। আর কী বলি বলো তো। আজকে রান্না হয়েছে মসুর ডাল, ওই ধনেপাতা টমেটো এসব দিয়ে, আলু পোস্ত। এটা খেতে সবাই খুব ভালোবাসে আমার বাড়িতে। আর এখানে আছে কি বলে ওইটাকে, বেগুন ভাজা, বেগুনই বলতে যাচ্ছিলাম, বেগুনই না, বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ আজকে। যদি এই লাঞ্চটা মা আর বাবাই করবে, আজকে তো অফিসেও খাবে না, আর আমি তো ভাত খাবো না। আজকে আমার লাঞ্চে আমি বানিয়েছি হচ্ছে ওই মুসুর ডালটা ছিল, যেটা সালিমা বানিয়ে দিয়ে গেছে, সবাই খেলো বাড়িতে। তো ওই মুসুর ডালটা একটুখানি গরম করলাম, তার মধ্যে 2 চামচ ওটস আর 1 চামচ ঘি, ছোটো মানে ওই 1 টিস্পুন ঘি একটু অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে ওটসটা সেদ্ধ হয়ে যায় ডালের মধ্যেই। ওটা করে আমি এই খাবারটা বানিয়ে নিয়েছি। এটা ওটসের খিচুড়ি বলবো না, যদিও ডাল আর ওটস আছে, বাট মোর লাইক আ স্যুপ। আমি একটুখানি লিকুইড বেশি রেখেছি, তো ওটস আর ডালের স্যুপ বলা যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। ডালটার মধ্যে ধনেপাতা দেওয়া ছিল, তো অসাধারণ টেস্টি হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। ওটস দিলে একটু থিকনেসটা আসে, আমি পরিমাণটা কম রেখেছি, লিকুইড ভাবটাই বেশি রেখেছি, কারণ ওই খুব বেশি সলিড খেতে ইচ্ছা করছিল না, লিকুইডটাই ভালো লাগতো। শুধু ডাল খাবো, একটু ওটস করা দরকার শরীরে, ওই জন্য ওটস মেশানো। না তো শুধু 1 বাটি ডালও আমি মাঝে মাঝে খেয়ে নিই, জানো তো, যখন মানে কী বলতো ইচ্ছা হয় না যে ধর আবার একার জন্য করবো, রাজীবও নেই, দুজন হলে কি হয় ভালো লাগে করতে, একার জন্য আর ইচ্ছা করে না, তখন ওই ডাল ঠাল থাকলে আমি 1 বাটি ডাল খেয়ে নিই। ঘরোয়া খাবারও হলো, আবার এমনটাও হলো না যে মানে আমি জাঙ্ক কিছু খেয়ে ফেললাম বা হেভি কিছু খেয়ে ফেললাম। তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়ে যায়। সুপার হয়েছে, অসাধারণ। ধনেপাতা দেওয়া তো, গন্ধটা জাস্ট ফাটাফাটি, সেরকম টেস্ট। চলো আমি এটা গরম গরম খাই, এখন তোমাদের সাথে কথা বলতে থাকলে এটা ঠান্ডা হয়ে যাবে। আর সত্যি বলতে কি, ওটস ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না, ওটা গরম গরমই ভালো লাগে। তো আমি এটা ফিনিশ করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বিকেলবেলা আমি একটুখানি ওই চুলঠুল আছে, এই লিপস্টিকটা ট্রাই করছিলাম। এটা না একটা মভ কালারের লিপস্টিক, একটু পার্পল, একটু মভ, কী বলবো, পার্পেলই বোধ হয়। তো যাই হোক, এটা মানে পরে দেখছিলাম কেমন লাগে, বাট অ্যাপ্লাই করার পরে যখন কিনেছিলাম না তখন খুব ভালো লাগছিলো, মানে আমি হাতে সোয়াচ করে দেখেছিলাম, বেশ ভালো লাগছিলো, কিন্তু অ্যাপ্লাই করার পর একদম ভালো লাগছে না, মানে ভীষণ মনে হচ্ছে ডার্ক। এই পার্পল কালারটা একেবারেই আমাকে মানাচ্ছে না।
কিরকম ডার্ক লাগছে না, খুব বেশি ডার্ক লাগছে। এমনিতে গোয়া থেকে আসার পর ট্যান আমার এখনও ফুললি রিমুভ হয়নি, আমি ট্যান রিমুভ করিয়েছি, বাট স্টিল এটা একটু টাইম নেবে পুরো ট্যান যেতে। বাট স্টিল এটা আমার জন্য নয়। পার্পল কালারের লিপস্টিক না, এটা আর পরা যাবে না। যাই হোক, যাই এখন একটু কফি খাই। আমি আর বাবাই কফি খাবো, আর মাকে মানে আমার শাশুড়ি মাকে একটু চা করে দেবো, কফি খায় না একেবারেই। তো এখন ওটাই করি। এখন প্রায় 6:30 মতন বাজে, হিসেব মতন আমার 7টায় খাওয়া উচিত, বা আজ এখন কফি খেলে আর হবে না, একটু টাইম লেগে যাবে আজকে মনে হচ্ছে ডিনারে। ঠিক আছে, ডিনারটা না হয় পরেই ভাববো, আপাতত কফি খাওয়া যাক। এই কফি খাওয়ার নেশাটা না আমার বাবার থেকেই পাওয়া, জানো তো। কলকাতাতে আমি এত কফি খেতাম না, আমি চাই খেতাম, কিন্তু ব্যাঙ্গালোরে শিফট করার পর থেকে বাবাইরা তো, মা বাবাই, আমার ভাই, তখন ভাইয়ের বিয়ে হয়নি, ওরা তো অনেক আগে থেকেই ব্যাঙ্গালোরে। আমরা যখন পার্মানেন্টলি আমি এরা শিফট করে যাই তখন মানে তারপর থেকে আর কি বাবাকে দেখেই এই কফির নেশাটা আমার হয়। আর এখন তো কফি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না, সিরিয়াসলি। মাঝে মাঝে শখে দুধ চা খাই ঠিকই, বাট ওই শখেই। হ্যাঁ, আসলেই কফি আমার জন্য। আহারে বেচারা ক্যাবিটা কীরকম মুখ ঢেকে বসে আছে দেখো। ওকে নিচে বসিয়ে দিয়েছি তো এই দুটো কুশনের ওপর, ও খুব মন খারাপ করছে বেচারা। পুজোর আগে ক্যাবিকে আর স্মাইলিকে একটু চান করতেও পাঠাতে হবে, অনেক দিন হয়ে গেছে ওরা চান করেনি। দেখি কবে রাজীবের সময় হয়, মানে যেখানে ওদের চান করতে পাঠাই সেটা একটু দূরে, আমার পক্ষে ওয়াক করে গিয়ে দেওয়া পসিবল না। ওই রাজীবকেই, উইকেন্ড ছাড়া হবেও না, যা বিজি শিডিউল চলছে ওর, কখন ফেরে সেটাই হচ্ছে কথা। যাই হোক, বেচারা ক্যাবি। হলো, একটা দিন কাটলো। বাবা, তোমার চোখ মুখের কি অবস্থা গো? হ্যাঁ, প্রচন্ড চাপ। দরজাটা বন্ধ করো, মশা ঢুকবে। ওকে, যাক আজকের মতন শেষ, আরও একটা দিন। ফ্রাইডে কালকে ওয়ার্ক ফ্রম হোম। ও কালকে অফিস যাবে না? ও থ্যাংক গড, তোমার থেকেও বেশি বোধ হয় আমি খুশি। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, চা খাবে তো? হ্যাঁ, চা। কোনোরকমে এক কাপ চা খেলো, জানো তো, মানে চেঞ্জও করেনি, এখন দৌড়চ্ছে ওই পুজোর সব এটা ওটা সবাই, ও একা না, ওর সব বন্ধু বান্ধবরা একসাথে। যাই হোক, চলো আমিও যাই ভেতরে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। আমাদের মিটিং মিছিল অনেক কিছুই হলো পুজো নিয়ে। তো বেস্ট পার্ট ইজ যে আমাদের প্যান্ডেল লেগে গেছে, মানে এখন একটা পুজো পুজো পুরো ফিলিং চলে এসেছে। তো ওটা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে, কারণ আমাদের এত তাড়াতাড়ি প্যান্ডেল লাগে না, কারণ যে আমাদের প্যান্ডেল করছে এবারে সে এতগুলো পুজো মানে ধরে নিয়েছে অর্ডার। তো কেউ বললো যে না, আমি আগে আগে লাগিয়ে দিই, মানে কাজ মেটাচ্ছে আর কি। আমাদের পুজোর জায়গাটা আর কালচারালের জায়গাটা পুরো মোটামুটি পুরো কমপ্লিটই হয়ে গেছে। তো আর মনে হয় কাল পরশুর মধ্যে আসবে, সে আমাদের যা স্টল হচ্ছে বা অনেক কিছু হচ্ছে আমাদের, তো সেইগুলো ফিটিং করবে। প্লাস এবারে আমাদের প্রথমবার আমরা একটা পুরো বড় জায়গা, মানে এবারে আমরা যে গ্রাউন্ডটা পেয়েছি না খুব বড়, তো সেই হিসাবে এবার গেমসের এরিয়া করছি বাচ্চাদের জন্য। প্রায় 5-6খানা মতো গেমস থাকবে। তো আস্তে আস্তে সব রিভিল হবে, সব দেখাবো আমাদের সব কিছু। তো ওইটা মানে এবারে মানে
প্ল্যানিংটা পুরো দারুণ হয়েছে। তো এবারে আমাদের অনেক কেউ আসছে, ওটা আস্তে আস্তে আমি বলবো যে আমাদের এবারে পুজোয় কে কে আসছে, কোন আর্টিস্ট আসছে বা কি দেখতে। তো যাই হোক, তো এইসব মিছিল করে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো টিনাও শুয়ে পড়েছে। কালকে আমার অফিস আছে, কালকে আমি ওয়ার্ক ফ্রম হোম করবো, বাট তাও তো সকালে মিটিং থাকে অনেক। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আস্তে আস্তে আরো রিভিল হবে আমাদের দুর্গাপুজো। তো তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। গুড নাইট।